দেবতা, 1882 সর্বপরিপূরণকারী শ্রী শ্রী ঠাকুরের পাটনা কথা বলতে পেরে পাটনা নিজকে খুবই সৌভাগ্যবান মনে করছি। কেননা ঠাকুরের কথা হচ্ছে জীবনীয় কথা। গীতা ঠাকুরের কথা শুনলে আমরা আনন্দ পাই, প্রকাশ পালন করলে শক্তি পাই, তার চিন্তা করলে মানসিক প্রসারতা বিস্তৃতি লাভ করে। তাই আমাকে দয়া করে ত্রিপুরার এই দাদারা, যে এই তেলিয়ামুড়ির দাদারা আমাকে এই সুযোগটা দিয়েছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি বক্তা নই, দুনিয়ার বুকে আমার মা বাবা আমাকে নিয়ে আসছেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল দুনিয়ার যিনি বিধাতা, দুনিয়ার যিনি কর্তা, দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, বিশ্বের যিনি ত্রাতা, বিশ্বের যিনি ত্রাতা, তাকে দেখার, তার সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়েছিল। তারা মাঝে মাঝে আসেন অতলান্তিক প্রেম নিয়ে, অতলান্তিক ভালোবাসা নিয়ে। আজকে সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন। বিশেষ করে অজয় পালদা প্রায় আমার সাথে কথা বলেন, তাও আমার খুব ভাল লাগে। আজকে আমি আপনাদের সামনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ এবং বর্ণাশ্রম নিয়ে কথা বলবো। আমি ২-৩ দিন ধরেই সেটা বলেছি। 1 জুলাই জন্ম, মৃত্যু দুটো একসঙ্গে। ২-৩ ধরেই সেটা বলেছি, এবং আজকে বিশেষ করে আমি এমন একটা দিক আপনাদের সামনে তুলতে চাই, যেটা আমার মনে হয় বিশ্ববাসী যদি পালন করে চলে, তাহলে বিশ্বের উন্নতি অবধারিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। দুনিয়ার কথাটা বলেছেন, শুধু বাংলা, ভারত, বিহার বা আমেরিকা, রাশিয়া শুধু নয়। ঠাকুর বলছেন দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। কথাটা আছে আলোচনা প্রসঙ্গের ৮ম খণ্ডের ১৯৪৬ সালের ১৬ই ডিসেম্বর তারিখে ভক্তবৃন্দ বসেছিলেন সেই পাবনা হিমায়তপুরে। দেশে শান্তি স্থাপনের উদ্দেশ্যে কথায় কথায় বলেছিলেন দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। বড় সাংঘাতিক কথা। কেমন করে দুনিয়া দেবভূমি হয়ে উঠতে পারে? ইরানের একটা জাহাজ সমুদ্রের মধ্যে আমেরিকা টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল, কত নাবিক মারা গেল। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে, ঠান্ডা যুদ্ধ চলছে পাকিস্তান এবং ভারতের সাথে। পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে একটা কলহ লেগেই আছে।
সম্প্রদায়ে সম্প্রদায়ে বিদ্বেষ লেগেই আছে। আমেরিকা রাশিয়ায় একটা কষাকষি ভাব আছে। কিন্তু এর মধ্যে ঠাকুর বলছেন, দুনিয়া ধীরে ধীরে দেবময় উঠতে পারে। হাউ? কথাটা মনে হয় যেন অলিক। কথাটা মনে হয় যেন নিছক দিবাস্বপ্ন। কথাটা মনে হয় যেন নিতান্তই অবাস্তব, সত্য নয়। এবং আরো মনে হয় কথাটা বড় অবৈজ্ঞানিক। ক্ষমা করবেন, ঠাকুরের কথা নিয়ে সমালোচনা করা আমার ধৃষ্টতা নাই। কিন্তু ঠাকুর এটা বলে গেছেন। আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ কেমন করে হতে পারে? বিশ্ব শান্তি কেমন করে আসতে পারে? এবং সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে বিধিবিনায়ক কারা? সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর তার ইঙ্গিত দিয়ে গেছেন, তার মত প্রকাশ করে গেছেন। শুধু মত প্রকাশ নয়, তিনি তার প্রচেষ্টাও করে গেছেন বাস্তবভাবে। আর সেই কথাটাই আপনাদের সামনে বলবো। ঠাকুর বহুবার বলেছেন, কি বলেছেন? আই সি, আমি দেখি। আই অবজার্ভ, আমি পর্যবেক্ষণ করি। আই ফিল, আমি অনুভব করি। অ্যান্ড আই সে, তারপর আমি বলি। আই সি, আই অবজার্ভ, আই ফিল, অ্যান্ড দেন আই সে। ঠাকুর এমন কিছু বলেন না যে অবাস্তব। এমন কিছু ঠাকুর আদেশ করেন না যা আমরা অপারগ, যা করতে আমরা অপারগ। ঠাকুর যা কিছু বলেন বাস্তবতার উপরে দাঁড়িয়ে বলেন, এবং সেগুলি আমাদের পক্ষে সবই সম্ভব। তাহলে কথাটা শুরু করি আমি। দুনিয়া ধীরে ধীরে দেহভূমি কেমন করে হয়ে উঠতে পারে, এবং এর সাথে বিবাহের কি সম্পর্ক, বর্ণাশ্রমের কি সম্পর্ক, যুদ্ধবিগ্রহের কি সম্পর্ক, সেটাও আমাদের অনুধাবন করতে হবে। ঠাকুর এমনই একজন মানুষ, এমনই একজন সর্বজ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব, এবং এই জ্ঞানটা শুধু তার মৌখিক জ্ঞান নয়, এই জ্ঞানটা তার অনুভূতিলব্ধ জ্ঞান। প্রচন্ড জ্ঞানের ভান্ডার, অফুরন্ত জ্ঞানের ভান্ডার। সেজন্য আমাদের সেক্রেটারি বিনায়ক মহাপাত্র একটা গান গেয়ে গেছেন, তুমি অনন্ত, তুমি অসীম, তোমাকে ধরিবারে শকুতি কাহাম কাহে মম। তুমি অনন্ত, তুমি অসীম। এই অনন্ত অসীম, এবং অনন্ত অসীম শুধু আমার শ্রী ঠাকুর নন, ঠাকুরের পূর্ববর্তী যারা এসে গেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী গৌরাঙ্গদেব, শ্রী শ্রী হযরত রসুল, শ্রী শ্রী যীশুখ্রিস্ট, শ্রী শ্রী বুদ্ধদেব, শ্রী শ্রী শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী রামচন্দ্র, এরা সকলেই অনন্ত অসীম। এরাই ঠাকুরের পূর্ব দেবতা, বংশ পরম্পরা। এরা পরম্পরায় আগমন করেন। মহান মহান, মহতই মহান, মহতই মহিয়ান, অনরণীয়ান। গৌরীনাথ শাস্ত্রীর ভাষায়, সংস্কৃত পণ্ডিত, সংস্কৃত কলেজের অধ্যক্ষ, তিনি মহত মহিয়ান।
তিনি অনরণীয়ান, তিনি মহৎ হইতে মহৎ, অনুরণীয়ান অর্থাৎ অনু হইতে আরো ছোট, আরো ছোট, আরো ছোট। সেই ঠাকুরের কথা তিনি বলছেন, দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠতে পারে। বিশ্ব শান্তি, রাষ্ট্রসংঘ এবং বিধি বিনিয়োগ সম্বন্ধে, বিবাহ এবং বনাস সম্বন্ধে আজকের এই আলোচনা। আমরা জানি পশ্চিমবঙ্গের যিনি রূপকার, অদ্বিতীয় মুখ্যমন্ত্রী, সমস্ত পৃথিবীর কাছে একটা চমকপ্রদ ব্যক্তিত্ব, ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1882 খ্রিস্টাব্দের জুলাই মাসে, 1 জুলাই, এবং তিনি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন 1962 সালের 1 জুলাই। জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছিল। পাটনাতে জন্ম, বাঁকিপুরে মৃত্যু কলকাতায় 1962 সালে। কখন? 12টা কয়েক মিনিটে দিনের বেলায় 1 জুলাই 1962 সালে বিধানচন্দ্র রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে নিয়ে কথাটা শুরু করছি আপনাদের সামনে, এবং আস্তে আস্তে আমি ধীরে ধীরে এইসব পয়েন্টে আসবো। ঠাকুর তখন পাহাড়ে ঘুমাচ্ছেন দেহঘরে। মধ্যাহ্ন ভোজনের পরে তিনি ঘুম থেকে উঠলেন বিকালবেলা। জনৈক দাদা বঙ্কিমচন্দ্র রায়দা, যিনি অবিবাহিত যুবক, ঠাকুরের সাথে আসছিলেন এবং সারা জীবন ঠাকুরের জন্য কাটিয়ে গেলেন। ঠাকুরের বহু কল্পনার তিনি সাক্ষ্য এবং সেগুলি পরিপালন করার চেষ্টা করেছেন। সেই বঙ্কিমচন্দ্র রায়দা ঠাকুরকে ঘুম থেকে উঠার পরে বিকালে বললেন, আজকে বিধানচন্দ্র রায় দুপুরবেলা 1 জুলাই 12টা 4 মিনিটে তার দেহ ত্যাগ করেন। ঠাকুর থম হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বললেন, বাংলার বুকে আর এমন কোন লোক দেখি না যার মুখের দিকে তাকানো যায়। বাংলার বুকে এমন কোন মানুষ দেখি না, এমন কোন মুখ দেখি না আমি যার মুখের দিকে তাকানো যায়। একথা বলেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় বিকালবেলা পার্লারে 1 জুলাই 1962 সালে ঘুম থেকে উঠার পরে। তারপর বঙ্কিমদা ঠাকুরের কাছে আরো বললেন, ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন প্রতাপাদিত্যের বংশধর। আমরা 12 ভূঁইয়ার নাম শুনেছি, তার মধ্যে প্রতাপাদিত্য একজন। তার খুব প্রতাপ ছিল, তিনি 7ম বংশধর প্রতাপাদিত্যের। ঠাকুরকে বললেন বঙ্কিম রায়, তিনি প্রতাপাদিত্যের 7ম বংশধর বলে শুনেছি। দেশের সাংগঠনিক ব্যাপারে তার অবদানের অন্ত নাই। বিধানচন্দ্র রায়ের, বীরেনবাবুর শাসন খুবই সুন্দর। ঠাকুরকে ইম্পালস দিচ্ছেন বিধানচন্দ্র রায় সম্বন্ধে। আর দেখেন আমার ঠাকুরের কেমন করে তার ভিতরের প্রতিভা, তার ভিতরের সেই সার্বিক ভাব যাকে বলে, সেটা কেমন করে জাগ্রত হয়ে উঠছে। ঠাকুর বললেন, এই কথা শুনেই শেষে ঠাকুর বললেন, গোড়ায় চাই বিধি বিনায়ক। ঠাকুর বললেন, বিধি বিনায়ক শব্দটার মানে আমি জানতাম না। আমি তখন ঠাকুর কাছে উপস্থিত সন্ধ্যাবেলায় দেওঘরে পার্লারে। ঠাকুর বললেন, গোড়ায় চাই বিধি বিনায়ক, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লিড। বিনায়ক কথার মানে হচ্ছে, ঠাকুর বলছেন, পরিচালক। বিধি বিনায়ক যারা হবেন, শেষে ঠাকুর বলছেন,
তারা যে সন্ন্যাসী হবেন তা নয়, তারা হবেন তাহাত্মদর্শী এবং তত্ত্বদর্শী। দ্যাটনেস যাকে বলে, তাহাত্ম মানে দ্যাটনেস, তাহাত্মদর্শী এবং তত্ত্বদর্শী, সমস্ত রকম থিওরি তারা জানেন। এই দ্যাটনেস কথাটা ঠাকুর একদিন আমাকে বলেছিলেন। আমি কেশোদার বাড়ি থেকে বিরাট অক্সফোর্ড ডিকশনারি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে দ্যাটনেস কথাটা ইউজ আছে শেক্সপিয়ারের। ঠাকুর বলছেন তারা হবেন তাহাত্মদর্শী, তত্ত্বদর্শী। আরো বললেন ঠাকুর, কোন একটা ব্যাপারের আরম্ভে কি আছে, কি অসুবিধা হতে পারে, মাঝে কি মাঝে কি অসুবিধা হতে পারে, এবং শেষটাতেই বা কি সুবিধা অসুবিধা হতে পারে, সবটা তাদের দৃষ্টির মধ্যে থাকবে। কাদের? বিধি বিনায়কদের মধ্যে। কাদের? সেই তাহাত্মদর্শী, সেই তত্ত্বদর্শী লোকদের মধ্যে। বিধানচন্দ্র রায় ছিলেন সেই বিধি বিনায়ক, ঠাকুর বললেন। আরো বললেন ঠাকুর, তারা হবেন সাবমিট অ্যাডভাইসার। সাবমিট মানে শীর্ষ, অ্যাডভাইসার মানে উপদেষ্টা। তারা হবেন সাবমিট অ্যাডভাইসার। তিনি বললেন ভারতে এমনতর জনা দশেক, 10 জন বেশি নয়, জনা দশেক যদি লিডে থাকেন, অর্থাৎ পরিচালনায় থাকেন, তবে খুব ভালো হয়। তারা যদি দেশের প্রধানমন্ত্রীকে ডিকটেট করেন, অর্থাৎ আদেশ করেন, তাহলে খুব ভালো হয়। এই 10 জনের, ঠাকুর বললেন, এই 10 জনের আনকন্টেস্টেড ওপিনিয়ন, অর্থাৎ নির্বিবাদ মতেই হবে প্রধানমন্ত্রীর মত। তিনি সেটা ক্যাবিনেটের মাধ্যমে সর্বত্র পরিচালনা করবেন। বিডেনের শব্দের মানি আপনারা বুঝলেন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লিড। এবং ঠাকুর বলছেন ভারতে যদি 10 জন এরকম লোক থাকে, যাকে বলে সাবমিট অ্যাডভাইসার, যেমন সৎসঙ্গের মধ্যেও ঠাকুর বলে গেছেন তোমরা সাবমিট অ্যাডভাইসার করো, আমার ছেলেদের সাথে তাদের যোগাযোগ থাকবে। যাক গিয়ে সেই প্রশ্ন আমার নয়। এই সাবমিট অ্যাডভাইসার যারা হবেন, ভারতে যদি গোটা গোটা দশেক যদি এমন থাকে, এবং তারা প্রধানমন্ত্রীকে যারা বলবেন, প্রধানমন্ত্রী সেটা ক্যাবিনেটের মাধ্যমে প্রচার করবেন। হুইমস নিয়ে চললে চলবে না, ঠাকুর বললেন, খামখেয়াল নিয়ে চললে চলবে না। এখন দেশের যেই অবস্থা, তাতে সব দিক যদি বিবেচনা করে না চলা যায়, তাহলে মুশকিল আছে। ঠাকুর বললেন 1962-তে এসব কথা বলছিলেন। অনেক দিক থেকে অনেক বিপদ আসতে পারে। ঠাকুর বলছেন যে কোনো বর্ণের মধ্যেই বিধি বিনায়ক হতে পারে। সাংঘাতিক কথা। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, চন্ডাল, ব্রাহ্মণ, যে কোনো বর্ণের মধ্যে দিয়েই বিধি বিনায়ক হতে পারেন। তাদের সেই গুণ থাকা চাই, তাহাত্মদর্শী হওয়া চাই। ঠাকুর বলছেন এটা আসন ভাগাভাগির ব্যাপার নয়, যে মুসলমান থেকে এতদিন নিতে হবে, হিন্দু থেকে এতদিন নিতে হবে, শিখ থেকে এতদিন নিতে হবে, আমেরিকা থেকে এতদিন নিতে হবে। ঠাকুর এটা আসন ভাগাভাগির ব্যাপার নয়, যে অমুক বর্ণ থেকে একজন নিতে হবে, অমুক সম্প্রদায় থেকে কোনো লোককে নিতে হবে। চণ্ডালেই হোক আর শূদ্রেই হোক আর যেই কেউ হোক না কেন, কিরাম ঠাকুরের কথা দেখেন, চণ্ডাল হোক, শূদ্র হোক আর যে কোনো লোক হোক না কেন, ঠাকুর বলছেন মোটের উপর বিধি বিনায়ক হওয়া চাই। আশার কথা আবার তিনি শুনালেন, বাংলাদেশে এই ধরনের মানুষ ছিল। ডাক্তার বিধানচন্দ্র রায়, ঠাকুর এবার বিধান রায়ের উদাহরণ দিচ্ছেন। বিধানচন্দ্র রায় বহু চিন্তা করে একটা জিনিস ঠিক করতেন। তারপর ঠাকুর আসল কথায় আসলেন। কি কথা? আন্তর্জাতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে পৃথিবীর বহু দেশ নিয়ে
ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন তৈরি হয়েছে আপনারা জানেন। সেই সম্বন্ধে ঠাকুর বলছেন, দেখেন ঠাকুরের বিদ্যা, বুদ্ধি, মাথার ব্রেইন কোথায় খেলছে। ঠাকুর বলছেন আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন রাষ্ট্র থেকে বিনিয়োগ নিয়ে সংস্থা করা যায়। অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন করা যায় বিভিন্ন রাষ্ট্র থেকে বিনিয়োগ নিয়ে। হোয়াট আ ওয়ান্ডারফুল আইডিয়া! ঠাকুর, তোমার আইডিয়া কত পরিব্যাপ্ত। ঠাকুর বলছেন এই বিনিয়োগ নেওয়া যায় বিভিন্ন রাষ্ট্র থেকে। ইন্টারন্যাশনাল সংগতি, তাতে সাম্প্রদায়িক কল্যাণ আসতে পারে, রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধের শুরু হতে পারে। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, পাকিস্তান হিন্দুস্তানের যে যুদ্ধ, রাশিয়া আমেরিকার যে মন কষাকষি ভাব, ইসরায়েলের সাথে যেসব ভাব চলছে বর্তমানে, যেরকম আমাদের দেশের মধ্যে, ঠাকুর বলছেন রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধের শুরু হতে পারে, আন্তর্জাতিক সংগতি, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন আসতে পারে ওই পথ ধরে। এই কথা ঠাকুর বলছেন। কোথায় উঠেছে? আলোচনার পত্রিকাতে ছাপা হয়ে গেছে এই কথাগুলো ঠাকুরের। এবং একটা বই আছে স্মৃতির মালা বলে নাম, তার ৫১-৫২ পৃষ্ঠাতেও এটা এই কথাগুলি ঠিক লেখা আছে। আপনাদের কাছে নিবেদন, শক্তিবর্গের কাছে আমার নিবেদন, একটা বিশেষ লক্ষণীয় এইখানে বিশেষ আপনাদের কাছে বলছি, যারা আমার কথা শুনছেন, শুধু অল ইন্ডিয়া শ্রমিক সংঘ নয়, ত্রিপুরার যারা শুনছেন, বাংলার যারা শুনছেন, কলকাতার যারা শুনছেন, আমেরিকার যারা শুনছেন বসে বসে, তাদের কাছে আমার নিবেদন, একটা মস্ত বড় সাংঘাতিক কথা ঠাকুর এখানে বলেছেন কি, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র থেকে বিনিয়োগ নিয়ে সংস্থা করা যায়, লীগ করা যায়, লীগ, ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন করা যায়। তার মানে এখানে দয়াল ঠাকুর রাষ্ট্রসংঘ এবং ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশনের কথার উল্লেখ করে গেছেন। সেখানে শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, দয়াল ঠাকুর সেদিন আরো বলেছিলেন, ক্রুশ্চেভ, আমেরিকার সর্বসর্বাধীন, রাশিয়ার সর্বসর্বাধীন ক্রুশ্চেভ, আমেরিকার সর্বসর্বাধীন মিস প্রেসিডেন্ট কেনেডি, নাসের, মিস্টার নাসের, চীনের যিনি সর্বসর্বা চৌম্যান লাই, বিধানচন্দ্র রায়, লাল বাহাদুর শাস্ত্রী, এই জাতীয় ঠাকুর ১০ জন লোক নিয়ে রাষ্ট্রীয় শাসন সংস্থা ইউনাইটেড ন্যাশনাল করার কথা বলে গেছেন। আমি শুনেছি, অন্যান্য যারা ছিলেন তারাও শুনেছেন। ঠাকুর যে কত বড় পলিটিশিয়ান, বিশ্বের আমার মনে হয় তিনি সর্বশ্রেষ্ঠ পলিটিশিয়ান, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। এরা হলেন বিধিবিনায়ক, এরা হবে পক্ষপাত শূন্য, এরা কখনো ভেটো দিবে না, এরা হবে প্রেমিক, ঠাকুর বললেন, এরা হবে দরদি, এরা হবে হিতৈষী, এরা হবে বিশ্বের মঙ্গলকাঙ্ক্ষী, শান্তির বার্তা তারা বহন করবেন। পার্টির হয়ে বা নিজের দেশের হয়ে এরা ভেটো দিবে না, পক্ষপাতিত্ব গ্রহণ করবে না, এমন তোর লোক চাই। সর্বাঙ্গীন মঙ্গলেই হবে এদের কারণ। তারপর সর্বসাকল্যে ১০ জনের বেশি থাকবে না। তারা বিভিন্ন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন যাতে কোনো অশান্তি এবং যুদ্ধ বিগ্রহ না হয়। আর কি করবেন? সুষ্ঠু চিকিৎসা এবং বিহিত নিয়ন্ত্রণ তারা করবেন। নিরাপত্তা রক্ষার যে সমস্ত সাজ সরঞ্জাম, বোমা বারুদ, সৈন্য সামন্ত, এমনকি অ্যাটম বোম পর্যন্ত যেগুলি প্রয়োজন, সবই তাদের হাতে থাকবে। কার হাতে? ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশনের হাতে, বিধিবিনায়কদের হাতে, যারা হবেন প্রেমিক, যারা হবেন বিশ্বের যাকে বলে সর্বশ্রেষ্ঠ কল্যাণকামী, যারা তারা তত্ত্বদর্শী, তত্ত্বদর্শী। আমার দয়াল ঠাকুরের তাই ইচ্ছা। আপনার গুরুদেব, আমার গুরুদেব, হিন্দু মুসলমানের গুরুদেব, আমেরিকা হাউজারম্যান সাহেব, পিয়ারসন সাহেব, এক্সন সাহেবের গুরুদেব,
আমেরিকায় নিগ্রো যারা দীক্ষা নিয়েছেন তাদের গুরুদেব, তিনি বলছেন এই কথা। আমি কিঞ্চিত মাত্র তার বর্ণনা করে গেলাম। তিনি সর্বভূতের পরম মঙ্গল প্রার্থী, বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। এটা নিতান্ত আমার কথা। আমি মহিলা চক্রবর্তীর আমার কথা বলছি। তাকে আমি যেমন দেখেছি তার শুধু কণামাত্র আমি এখানে বিবৃত করে গেলাম। বর্তমানে যে রাষ্ট্রসংঘ আমরা দেখতে পাচ্ছি তাতে ১৯৩ জন, ১৯৩টি রাষ্ট্রের মেম্বার সেখানে আছেন। আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালে এই রাষ্ট্রসংঘ নামটি রাষ্ট্রসংঘর এই নামটি রাষ্ট্রসংঘ করে যান, রাষ্ট্রসংঘ গঠন করেন ডি রুজভেল্ট আমেরিকার 1942-তে। এটা আছে মনোরমা ইয়ার বুকে 2026 এর মধ্যে দেখবেন আপনারা, মনোরমা ইয়ার বুকের মধ্যে এটা আছে। বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব, এটার উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এইম অফ রাষ্ট্রসংঘ? রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে যাতে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায়, গরিব মানুষের জীবনের মান উন্নয়ন করা, তারপর ক্ষুধা, অস্বাস্থ্য এবং নিরক্ষরতা দূরীকরণ করা, এবং এবং দেশগুলির অধিকার এবং স্বাধীনতার প্রতি পারস্পরিক সম্মান 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 গড়ে তোলার সাহায্য করা। প্রত্যেক দেশের সম্মান আছে। আর কি বললেন? এই লক্ষ্য পূরণে দেশগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার কেন্দ্র হিসাবে কাজ করা। প্রত্যেকটা সম্পর্ক, যেমন পৃথিবীতে দেখতে পাচ্ছি আমরা এই তারা ওই তারা, সূর্য যেন মনে যেন আবল তাবল ঘুরতেছে, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। এই মহাবিশ্বে যা চলছে কসমোসের মধ্যে, সেখানেও একটা সম্পর্ক রয়ে গেছে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই বিশ্বের মধ্যে যেসব রাষ্ট্রগুলি আছে তাদের মধ্যে সম্পর্ক থাকবে। মনোরমা ইয়ার বুক 226 পৃষ্ঠা 695 মধ্যে 695 মধ্যে এই কথাগুলি লেখা আছে, আমি পড়েছি। কিন্তু এত সত্ত্বেও আমরা দেখতে পাই যে আজ বিশ্ব জুড়ে দ্বন্দ্বরণে উঠছে যে ভীম অগ্নিশিখা, সেইটি আমার বিজ্ঞাপনী হচ্ছে ক্রমে রক্তে লিখা। ফুটল রে ওই সত্য তপন, অন্ধকারের পুঞ্জনাশী, বাদবুয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুরবাসী। শিয়রে উঠে সপ্তভুবন অমৃত থা দীপ্ত চূড়ে, হাসছে প্রভু বংশীনাদে আত্ম আমি নৈর দূরে, ধর্ম সংস্থা পনার্থায় সাম্য আমি যুগে যুগে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দামানল বিশ্বজুড়ে যা হচ্ছে, অ্যাটম বোমা সাড়ে সাড়ে অবস্থা, এই যে ধ্বংস হচ্ছে, মিসাইল হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, কত লোক মারা যাচ্ছে, কত অট্টালিকা কত ধ্বংস হয়ে যাচ্ছে। রাত্রে ঘুম নাই, নিদ নাই, হাহাকার অশান্তি, খিদা নাই, খাদ্য নাই, কিছু নাই, যা চলছে পৃথিবীর মধ্যে। ইরানের মধ্যে আমরা যা আজকাল দেখতে পাচ্ছি, আজকাল পেপার খুললে আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর বলছেন এই যে যুদ্ধগুলি কম বেশি, এর কারণ কি? কারণ কি? ঠাকুর বলছেন এর কারণ আর যাই হোক বা না হোক, সবচেয়ে দরকার হচ্ছে মান্যতার অভাব। আমি আপনাকে মানি না, এই দেশ এই দেশকে মানি না, মান্যতার অভাব। আর একটা অভাব কি? শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন খাঁটি মানুষের অভাব, মান্যতার বড় অভাব। এই বিষয়ে আমরা বড় দরিদ্র, মান্যতা দিতে আমরা বড় কৃপণ, বড় দরিদ্র। বিধিবের এক মানুষের বড় অভাব, খাঁটি মানুষের বড় অভাব। তাই ঠাকুরের একটা বড় প্রকল্পই হলো দেশে খাঁটি মানুষের আমদানি করা। পরম দয়াল আমার শ্রী শ্রী ঠাকুর আমার আলু থালু হয়ে বসে থাকেন, বুকখানা যেন ওনারা ঝুলে পড়ে, শরীরটা তার ভার, প্রশস্ত বুক্ষ,
দেখলেই মনে হয় যেন তার সমস্ত শরীর থেকে যেন ঝিলিক বেরোচ্ছে, আলোককণা বেরোচ্ছে, প্রেমের বার্তা বেরোচ্ছে। তিনি বলছেন যে সবচেয়ে দরকার, ঠাকুর বলছেন, ঠাকুর একটা বড় প্রকল্পই হচ্ছে দেশে খাঁটি মানুষের আমদানি, তার বিহিত ব্যবস্থা করা, অর্থাৎ বিবাহাদির মাধ্যমে সুসন্তান আনয়ন করা। যেই কথা আজ অবধি কোনো মহাপুরুষ, কোনো রাষ্ট্রনায়ক, কোনো পলিটিশিয়ান বলছেন না, কিন্তু ঠাকুর বলছেন খাঁটি মানুষ তোমরা দেশের মধ্যে আনো, খাঁটি লোক দেশের মধ্যে তোমরা আমদানি করো। আরে গ্যাস আমদানি করি, ইরান থেকে গ্যাস আসছে, সেই গ্যাসের জাহাজ ডুবিয়ে দেওয়া হচ্ছে বা যাই কিছু হোক না কেন, ঠাকুর বলছেন খাঁটি মানুষ আমদানি করো, বিধি বিনায়ক আমদানি করো। কেমন করে, কেমন করে? ঠাকুর এই কথাই বলেছেন। শ্রী শ্রী ঠাকুর রাষ্ট্রসংঘের সাথে যেমন ১০ জন বিধি বিনায়ক মানুষকে নিয়ে সাবমিট অ্যাডভাইসের করার কথা বলেছেন, প্রদান করার কথা, অভ্রান্ত দূরদৃষ্টিতার দিশা প্রদান করে গেছেন, তেমনি তিনি দেশের সাংবিধানিক বিধি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লজ এবং শাসন সংস্থা সম্বন্ধে বলে গেছেন। এই ইউএন এর সম্বন্ধে যেমন বলেছেন, তেমনি আরেকটা বিষয় সম্বন্ধে বলেছেন, কনস্টিটিউশন আমেরিকা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ল অফ ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ল অফ আমেরিকা। এই সম্বন্ধে তিনি বলে গেছেন কি, এই সম্বন্ধের উপরেও তিনি খুব জোর দিয়েছেন। তিনি বলেন এখানে ঠাকুরের মাহাত্ম্য, ঠাকুরের দূরদৃষ্টি। তিনি কি বলেন? সাংবিধানিক বিধি এবং শাসন সংস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী তার পোষণ, রক্ষণ ও পরিপূরণ দরকার। এই কনস্টিটিউশনের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটি মানুষের যার বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাকে পরিপূরণ করা, পোষণ করা, রক্ষা করা। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডক্টর আম্বেদকর বলে গেছেন, আমি মানুষ, আমার বাক স্বাধীনতা আছে, আমার বলার অধিকার আছে। মানুক বা না মানুক সে কথা দূরের কথা, কিন্তু আমার অধিকার আছে, আমি বলতে পারি আমার শ্রী শ্রী ঠাকুরের ভাষা দিয়ে, মুখ দিয়ে, যে প্রত্যেক মানুষের এই যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে তুমি ভাঙতে পারো না, বৈশিষ্ট্যকে তুমি অবলাপ করতে পারো না, বৈশিষ্ট্যকে তুমি নস্যাৎ করে দিতে পারো না। জন্মগতভাবে মানুষ ওই বৈশিষ্ট্য নিয়ে এসছে, সেই বৈশিষ্ট্যের আমাদের পরিপূরণ করতে হবে, সেই বৈশিষ্ট্যকে রক্ষা করে চলতে হবে। এই কথাটি বড় সাংঘাতিক কথা। স্বাধীন ভারতীয় নাগরিক হিসাবে এ সম্বন্ধে আমার বক্তব্য বলার অধিকার আছে, কে মানুক বা না মানুক। তারপরে বলছি একটি কথা, মানুষ সহজাত সংস্কার নিয়ে জন্মে, স্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন। তাদের বৈশিষ্ট্যের উদ্বোধন এবং সম্পূরণ করাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ স্টেট? রাষ্ট্রের কর্তব্য কি? আমাদের সাংবিধানিক বিধানের কর্তব্য কি? প্রত্যেক মানুষের বৈশিষ্ট্যের কি বলে সম্পূরণ করা এবং উদ্বোধন করাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। সব জগাখিচুড়ি করে নয়। এইখানে এসেছে ঠাকুর বলেন, কি বলেন? দাদা আসল কথায় আসছি। ঠাকুর বলেন বনানুগ বৃত্তি নির্বাচনের ব্যবস্থা না হলে, বনানুগ বৃত্তি নির্বাচন অর্থাৎ ইনস্টিংটিভ সহজাত সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচনের ব্যবস্থা না হলে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব থেকে মুক্তি নাই। বৈজ্ঞানিকভাবে পৃথিবীর সর্বত্র বর্ণাশ্রম ইন্ট্রোডিউস করতে হবে। ঠাকুর বললেন তখন এই পার্টি পলিটিক্স, দলীয় রাজনীতি, রেশিয়াল ট্রাবলস, জাতিগত গোলমাল, ক্যাপিটালিস্ট লেবার প্রবলেম, ধনিক শ্রমিক সমস্যা, নানা ইজমের কনফ্লিক্ট, দ্বন্দ্ব, প্রভার্টি, দারিদ্রতা, ইনএফিসিয়েন্সি, আনডিউ কম্পিটিশন, অসমীচীন অসমীচীন প্রতিযোগিতা, আনএমপ্লয়মেন্টের বেকারত্ব, ব্যক্তি রাষ্ট্রদাসত্ব ও ব্যক্তি স্বাতন্ত্র্যের অপলাপ ইত্যাদি ব্যাপারে শুরু হয়ে উঠবে। কি সাংঘাতিক কথা! এই আনএমপ্লয়মেন্ট যা বলি আমরা,
সেগুলি সমস্ত শুরু হয়ে উঠবে। আমি এগুলির এক্সাম্পল এখন আর দিতে চাই না এখানে। বেশি বড় করতে চাই না। অনেক এক্সাম্পল আমি দিতে পারি, যা ঠাকুরের বইতে আছে। ঠাকুর বললেন তার জন্য কি দরকার? ঋষি আনুগত্য, সুশিক্ষা, সুবিবাহ এবং বর্ণাশ্রম যদি সর্বত্র ভালো করে প্রতিষ্ঠা করা যায়, শুনে রাখেন দেশবাসী, শুনে রাখেন মোদিজি, শুনে রাখেন চৌ এন লাই বলেন বা আমেরিকার ট্রাম্প বলেন, অমুক বলেন, যার নামে বলি না কেন, আমার দয়াল ঠাকুর, আমার বিশ্বপিঠে তিনি বলে গেছেন, কি বলে গেছেন? দুনিয়া, তিনি বলেন ঋষি আনুগত্য, শিক্ষা, সুশিক্ষা, সুবিবাহ এবং সুপ্রজন বর্ণাশ্রম যদি সর্বত্র ভালো করে প্রতিষ্ঠা করা যায়, সর্বত্র, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা, পাকিস্তান, সর্বত্র যদি বর্ণাশ্রম প্রতিষ্ঠা করা যায়, তাহলে দুনিয়া ধীরে ধীরে স্বর্গে পরিণত হয়ে উঠবে। দুনিয়া ধীরে ধীরে স্বর্গে পরিণত হয়ে উঠবে। কি সাংঘাতিক ব্যাপার! ঠাকুর বলছেন সর্বকালের জন্য বিধ বিধান হলো এই, এটা সর্বকালের বিধ বিধান, পার্মানেন্ট ল, পার্মানেন্ট স্ট্রাকচার অফ দি হোল ওয়ার্ল্ড। ঠাকুর এই কথা বলে গেলেন। আপনারা রাইট অ্যান্ড লেফট, এবার আমাদের উদ্দেশ্যে বলছেন এই সৈনিক সংঘ যেটা আপনারা ত্রিপুরায় করছেন, শুধু তারা নয়, সমস্ত সংঘ, সৎসঙ্গ, কেন্দ্রীয় সৎসঙ্গ এবং আসাম, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, আমেরিকা, রাশিয়া, প্রত্যেকটা যে জায়গায় সৎসঙ্গ বিহার এবং সংঘ আছে, সকলকেই তিনি উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? আপনারা রাইট অ্যান্ড লেফট, আপনারা মানে এখানে আমরা সকলেই, শুধু ভারতীয় নয়, রাইট অ্যান্ড লেফট, ডাইনে বায়ে সর্বত্র এই আইডিয়া, এই ভাবধারা গুলি চালিয়ে দেন। আপনাদের কনভিকশন, আপনাদের কনভিকশন প্রত্যয় থাকলে, আপনার যদি প্রতিজ্ঞা থাকে, সংকল্প থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে ঠাকুর বললেন দেয়ার শুড বি নো আলস, কোনো বাধা দেবার মতো কোনো পাহাড় থাকবে না, অর্থাৎ কেউ আপনাদের বাধা দিতে পারবে না, আপনারা চলুন। কত তারিখে বলেছেন? আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডের মধ্যে 16 তারিখে, 16ই ডিসেম্বর 1946 সালে ঠাকুর এই কথাগুলি বলে গেছেন। আর বেশি আমি বলতে চাই না। অনেকে বর্ণাশ্রমকে আমরা মনে করি সেকালে ব্যাপার। বামুনের মেয়েকে কেন কায়েত বিয়ে করতে পারবে না? কেন এক কায়েতের ছেলে ভালো প্রফেসর হতে পারবে না, অমুক হতে পারবে না? নানান রকম কথা আছে, সেসব নিয়ে আমি পরবর্তী দিন আলোচনা করার চেষ্টা করব। অনেকে বলেন বর্ণাশ্রম সেকালে ব্যাপার। যা, বাজে কথা বলিস না। আবার এখন কি বর্ণাশ্রমের কথা বলছিস? ঠাকুর বললেন অনেকে বর্ণাশ্রমকে সেকালে মনে করেন। এই কথা একজন প্রশ্ন করলেন। ঠাকুর বললেন একজন প্রশ্ন। ঠাকুর কি উত্তর দিলেন? ঠাকুর উত্তর দিলেন বিজ্ঞানের মধ্যে সেকাল একাল বলে একালে বলে কথা নাই। বিজ্ঞানের মধ্যে সেকাল একাল বলে নাই। ট্রুথ ইজ ট্রুথ, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। সত্য সত্যেই, তথ্য তথ্যেই, তা আপনি আমি মানি বা না মানি। তারপর বললেন বর্ণমানি হচ্ছে গ্রুপিং অফ ভ্যারাইটিজ অফ সিমিলার ইনস্টিংক্ট, বিভিন্ন প্রকারের সমজাতীয় সংস্কারের বিভাগেই হলো বর্ণ। এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে, মানুষের তৈরি নয়, এটা সৃষ্টির প্রারম্ভ থেকেই বর্তমানের মধ্যেই অনুসৃত। এর বিশদ ব্যাখ্যা এখানে আর উদ্ধৃতি করে বলতে চাই না, এখানে আমার সামনে আর বলতে চাই না। এই নিয়ে আমি আলোচনা করেছি, দরকার আরো করব। চাই সুবিবাহ, চাই শিক্ষা, চাই দীক্ষা, চাই সুকেন্দ্রিক চলন। সুকেন্দ্রিক চলন মানেই হচ্ছে আদর্শকে সামনে রেখে চলা, আদর্শকেন্দ্রিক চলন। এখানেই প্রয়োজন আদর্শবান পুরুষ, যিনি যিনি সবটা জানেন, তাকেই আমরা বলি ইষ্ট বা আদর্শ। সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, সম্প্রদায় শক্তি, সমস্ত শক্তিকেই যদি আমরা শক্তিশালী করে তুলতে চাই, উন্নত করে তুলতে চাই, তবে আমাদের নিশ্চয়ই প্রয়োজন বেত্তা পুরুষের, নতুবা ছিন্ন ভিন্নতার হাত থেকে আমরা কিছুতেই এড়াতে পারবো না। তাই বর্ণানো সমানুযায়ী দীক্ষা, শিক্ষা, বিবাহ এবং বৃত্তি অনুযায়ী কর্ম এবং সর্বোপরি আদর্শকেন্দ্রিক জীবনের যাপনই হচ্ছে সর্বকালে সর্বজাতির বর্ধনের, শান্তির অমৃত পন্থা। তাই দুনিয়া একদিন হয়ে উঠবে সেই তারই কথা, কি দুনিয়া ধীরে ধীরে দেবভূমি হয়ে উঠবে।
তার এই উক্তি সত্য এবং যথার্থ সার্থকতা আছে এই উক্তি। এই বলেই দাদা আজকে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। সকলেই ঈশ্বরকে মাথায় নিয়ে তার প্রতিষ্ঠা, তার ইচ্ছা পরিপূরণে আমরা প্রচেষ্টাপর হয়েও এই বৃদ্ধ বয়সে এই কাকুতি মিনতি যদি দেশের নেতারা শুনেন, আমরা যদি বলতে পারি, তাদের কনভিন্স করতে পারি, নিজের ভিতরে সেই দৃঢ় প্রত্যয় চাই। আপনাদের সেই দৃঢ় প্রত্যয় গজুক। নাম ধ্যান আপনারা এমনভাবে করুন, এমনভাবে ঠাকুরের অনুরক্ত হয়ে উঠুন, এমনভাবে ঠাকুরের প্রতি বিশ্বাস ভালোবাসা নিয়ে চলুন। দেখবেন একদিন না একদিন এই ভারত সোনার ভারত হবে, এই বাংলা সোনার ভারত হবে, পৃথিবী স্বর্ণময় উঠবে। আনন্দ শান্তিতে আমরা বিরাজ করব। জয় গুরু, জয় গুরু। ভালো থাকবেন সকলে। এই আমার প্রার্থনা, এই আমার নিবেদন। জয় গুরু।